আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ, যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে, সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে পারতেছেন, আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না। কিন্তু আপনি পত্রপত্রিকায় কিন্তু দেখবেন এই জোসেফ হারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকা ছাপা হয়েছে। আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে। এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিজের ইন্টারভিউ করছি, কতগুলি প্রশ্ন যেহেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল, তার উত্তর মানে তার 4 বার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্যই, বা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, সেগুলি কিন্তু আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে। মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই, এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্টেপ ইন করলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য। আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্তগুলি নিতেছেন, সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেনস্টে, জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে। যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াচ্ছে। এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেটার হচ্ছে কথা, মানে নাকি আমরা এখন দেখেন আপনি যে 2014 সালে একটা ইলেকশন হয়েছে, আমাদের 2018 সালে একটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু যখন একটা আওয়াজ তুলছি, যখন জিনিসটা সামনে চলে আসছে, তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে, তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহজ ইজি হয়ে গেছে, বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট। বাট ডেলিবারেটলি নিজের থেকে, যেমন ধরেন এস আলমের নিয়ে যে এত কাণ্ড হলো, এস আলমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট। এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে, কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে। যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব, ওনাকে দেশের একটি সংস্থার র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডার অপর সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসছি। একটা পত্রিকা ছাড়া, নিউ এজ ছাড়া, সাংবাদিক মুক্তাদির রশিদ এবং ডেভিড বার্গম্যান ছাড়া এটা নিয়ে এত এক্সটেন্সিভ রিপোর্ট আর কেউ করতে পারে নাই। ডেভিড বার্গম্যানের পক্ষে বাংলাদেশে থাকা পসিবল হয় না, মুক্তাদির রশিদকেও বিভিন্ন জায়গাতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে সবাই রাইট কাজটা করছে, সবাই আসলে কাজটা করে না। আপনি আরেকটা জিনিস খালেদ বের চিন্তা করেন যে আমাদের দেশের পপুলেশন হচ্ছে 180 কোটি। 180 কোটি দেশের জনসংখ্যার মধ্যে থেকে 180 মিলিয়ন, লাইক 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি 20 থেকে 25টার মতো হয়তো সাংবাদিক আছে যারা গত 15 বছরে এক্সাক্ট কাজটা করার চেষ্টা করেছে, সামহাও দেশে থেকে হোক দেশে বাইরে থেকে হোক। এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্টার্ড আছে আপনার এই ইউনিয়ন, ডিআরইউ বলেন, কত কমপক্ষে 100টার মতো ইউনিয়ন আছে, এরা কি কাজটা করছে সংঘবদ্ধভাবে? এডিটরস গিল্ড বলেন, এডিটরস এই বলেন, প্রতিটা সংগঠন আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে তাদের প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে, যেটিকে আমরা তেলবাজি বলতেছি, গিয়ে ওইখানে গিয়ে আপনি মা, আপনি বাবা, আপনি আমাদের সব, আমাদের সোনামণি, এগুলা কি সাংবাদিকদের ভাষা হওয়া উচিত? না, একেবারে উচিত না, একেবারে উচিত না। আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত। আমি একটু কাজে যেছি, এবং এই ফোরামগুলো যদি স্ট্রং হইতো, এই ফোরামগুলো যদি একটা শক্ত পদক্ষেপ নিত, তাহলে তো আর এরকম হতো না। ফোরামগুলো যদি সাংবাদিকদের মধ্যে সাহসে সঞ্চার করার চেষ্টা করতো, তাহলে তো আর নিশ্চয়ই এমন হতো না। আপনি ডিজিটাল সিকিউরিটি কেস দিতে পারেন একটা সাংবাদিকের নামে, আপনি 1000 সাংবাদিকের নাম দিতে পারবেন ডিজিটাল সিকিউরিটি কেস একসাথে, এটা তো আপনি করতে পারবেন। আচ্ছা, এটাতে একটু কাজী হোসেনের মন্তব্য একটু শুনি। আমাকে যদি মনে হইতে থাকে, আমি একটু মাঝখানে বলে দিই, মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসে না, এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটার মধ্যে বলেন। আমার কিন্তু মনে হয় গত 15 বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা। সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম, আমি 10-এ অন্য সাবজেক্টের নাম্বার কেটে দিতাম, মানে শূন্য তো দিতামই। আমার স্যার যেমন আমি অঙ্ক কম পারতাম বলে সেটাতে তো শূন্য দিত, ইংরেজি থেকেও 2 নাম্বার কেটে দিত, ওরকম অন্য জায়গা থেকেও আমি 2 নাম্বার কেটে দিতাম। আমার অবস্থান সেটা। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে আমরা যে সাংবাদিকতার যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এটারই ধারাবাহিকতায় আর কি আমার অবস্থান। কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে একদম একমত, সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে, সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত। না, আপনি যেহেতু একমত তাহলে আমার অ্যাড করার কিছু নাই, যে আপনি নিজেই জানেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, সেই বিখ্যাত টার্ম নতুন করে অ্যাড করার কিছু নাই। আমাদের মনে রাখা উচিত কিশোরের কথা, মোশতাকের হত্যার কথা, সেই সাংবাদিকদের কথা আমাদের মনে রাখা উচিত, সাংবাদিকদের গুম করা হচ্ছে সেই কথাগুলো মনে রাখা উচিত। আর সংবাদ মাধ্যমে একটু অ্যাড করি শুধু, সেটা হচ্ছে যে খুব অল্প বিস্তর যে সমালোচনাটা করলে সহ্য করবে, কিছু না সমালোচনা করলে তো টেকা যাবে না, সেরকম একটু সমালোচনা করেই কিন্তু হয়েছে। মূল জায়গাগুলোতে অ্যাটাক করে যে জায়গাটা আসলে তুলে আনা দরকার সে কাজগুলো করা হয়নি। আয়নাঘরের কথা মানুষ জানা সত্ত্বেও কিন্তু আনতে পারেনি, কোনোভাবে ইনিয়ে বিনিয়েও আনতে পারে নাই। এখন সাংবাদিকতার কথা যদি বলি, যে আমরা আসলে
এখন কেমন আছি। আমার তো মনে হয় যে মূল জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে। তো মূল জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে, এটা ঢেলে সাজানো ছাড়া তো সুপারফিশিয়াল যাই হবে সুপারফিশিয়াল। আপনি উপর থেকে একজন ব্যক্তি পরিবর্তন হলে, দুজন ব্যক্তি পরিবর্তন হলেই তো হবে না, পুরো সিস্টেমটাই তো করাপ্ট। এখানে যেমন আপনার কর্পোরেট সেন্সরশিপ আছে, পলিটিক্যাল সেন্সরশিপ তো আসবেই। যখন কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সরশিপটা আসবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাকশাল, একটা নব্য বাকশাল, ডিজিটাল বাকশাল কায়েম করেছেন। কিভাবে? পত্রিকা বন্ধ না করে, ভেরি স্মার্টলি পত্রিকা বন্ধ না করে, কোনো টেলিভিশন বন্ধ না করে, আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য, নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে। এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স কাকে দেওয়া হয়েছে? নিজেদের লোককে, যারা তার বিশ্বস্ত ব্যবসায়ী, যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে, বা মন্ত্রীর ভাই, তাদেরকে দেওয়া হয়েছে। এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে। তো এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন, কি আশা করবেন? এখন তারা যাই করবে, তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন না। সিদ্ধান্তগুলো তো আসবে আপনার নিজেদের ভুল থেকে, আতঙ্ক থেকে, ভয় সেখানে থাকবেই। সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে আচ্ছা, এটা একটু আপনি ইলাবোরেট করবেন কিনা, কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে, মানে বিএনপির আমল থেকে না বলে যখন আসলে মানে 21 টিভি লাইসেন্স দেওয়া হলো, তারপরে যখন চ্যানেল আই লাইসেন্স দেওয়া হলো, এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে, তারপরে যখন বিএনপি আসলো, বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দলের লোকদেরকেই দিছে, একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে। এবং তাদের কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিল। আপনি জানেন যে এনটিভি, বাংলা ভিশন, বৈশাখী, সেগুলি কিন্তু রয়েও গেছিল। এনটিভি, বাংলা ভিশন, তারা একই মালিকানায় থাইকাও, মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেটা আমি বলি, একই মালিকানা থাইকাও তারা শেখ হাসিনার আরো বেশি চামচামি করছে। এমনকি আওয়ামী লীগের মালিকানার টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে, বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি। তো এইটারও আপনি আসলে এটা কেমনে দেখেন? মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না, এখানে হচ্ছে ক্ষমতা। জি বলেন। মালিকানাটা বিষয় না, কিন্তু মালিকানাটাও আবার বিষয়। কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য, সেটা তখন মিডিয়াটা তার ব্যবসা হিসেবে ব্যবহার করবে না, সে তো এটাকে অস্ত্র, ওয়েপন হিসেবে ব্যবহার করবে। সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার। আপনি আর যে চ্যানেলের কথা বললেন, প্রত্যেকটা চ্যানেল, যেমন আমি বাংলা ভিশনের কথা নিয়ে এসছেন, বাংলা ভিশন চ্যানেলটা কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে, টেনশন নিয়েছে, চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি আমাকে, তো তারা টানা 1 বছর থ্রেট দিয়েছে শো বন্ধ করার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য। যখন আমি কোনোভাবেই রাজি হই নাই, তখন কিন্তু তারা চ্যানেলটা বন্ধ করে দিত, শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে, এবং আমি দিয়েছি সেটা সে সময়। সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে আমি এত মানে সূক্ষ্মভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে, কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল। আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই, আসলে এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয়, শুরু হয়ে যায়। কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ, মানে আমার কাছে শাসকরা আর ওই কাজটা করতে পারে না, ঐক্যবদ্ধ হয়ে থাকা। আমার মনে হয় যে আপনার বক্তব্যের সাথে আমি একমত, কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা, সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে, আমি নাম ধরে বলি কারণ এগুলো সব ইউটিউবে আছে, যে আসিফ নজরুলকে নিতে মানা করছে, সায়ন্তকে নিতে মানা করছে। আমি যেইটা শুনতাম মানা করছে, বাজারে গিয়া ওই লোককেই আমি নিতাম, ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম, ওইখানেই তার সাথে আমি কথা বলতাম। আমি জীবনে কোনোদিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই, জীবনে কোনোদিন আমাকে কোনোদিন আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে নাই যে তুমি এই অনুষ্ঠানগুলিতে ইউটিউবে আসে, আমারে কোনোদিন বলে নাই যে এইটা তুমি করতে পারবা না। সো আমি এটা না, মানে এইটা আমি আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল, সেই তুলনায় আমি হয়তো অনেক দুর্বল। আমি জানি না, আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম। কারণ হচ্ছে আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই, আমি মাসের পর মাস, বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য, তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে, আমি একটু বললে তাদের সমস্যা কি, তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়। এই কথাটা কিন্তু আমি শুনেছিলাম, আমি নাম উল্লেখ করছি না। সুতরাং আমি বলছি আমি জানি না, আমার শক্তি বলতে আমি এটা বুঝি যে আমার কোনোদিনই কোনো সরকারের কাছে গিয়ে চা কফি খাইতে হয় নাই, আমারে কোনোদিন ডিজিএফআই ইফতারি গিয়ে বসে থাকতে হয় নাই। আমার শক্তির জায়গা আমি বুঝি যে আমার একটা থানার ওসি বদলানোর ক্ষমতা ছিল না, ওইটাই আমার শক্তি। দ্যাটস ওয়াই আমি কোনোদিন, যেহেতু পাওয়ারফুল ছিলাম না, সেহেতু আমি কোনোদিন পাওয়ারহীন হই নাই আর কি, এটা আমি বুঝি। ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা আমি প্রেস ক্লাবে গেলে এই গল্প শুনতাম যে সাংবাদিকরা ফোন করলে নাকি ওসি বদলায় যায়। আমি প্রেস ক্লাবে গেলে আমিও শুনেছি, কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি, কখনোই না।
সো ওটা বলতে চাইছি না, আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে, কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয়, প্রতিষ্ঠানকেও থাকতে হয়, সেটা আমি পাশে প্রতিষ্ঠানে পাই না। থাকাটা খুব সেই জরুরি। জায়গা থেকে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি, সেটা খুবই জরুরি। এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল, তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি। হয়তো সেটা আমার ছিল না, সেজন্য আমি হয়তো পারি না। আমি যে টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনের মালিক ছিলেন সালমান এফ রহমান। সেজন্য আপনার পাওয়ার অনেক না বেশি ছিল সেটা মনে হয়। আমি সালমান এফ রহমান, আপনাদের মনে আছে 2018 সালে তিনি একজন ফরেস্ট কুকসন বোধহয় একজন জরিপকারী আমেরিকান একজনকে ডেকে এনে তিনি একটা জরিপ করালেন, যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো সম্ভাবনা 200 নাকি 250 আসন পাবে 2018 ইলেকশনে। আমি ফরেস্ট কুকসনকে ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করছিলাম যে আপনি যে সালমান এফ রহমানের টাকা নিয়ে এটা করলেন, এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, কারণ উনি এখন ইলেকশন করতেছেন, এটাকে আপনি বোঝেন? দ্যাট আই কুড ডু। এখন খালেদ ভাই, নাও আই উইল হ্যাভ টু স্টেপ ইন। হ্যাঁ, আমি তো শুনলাম এতক্ষণ সালমান এফ রহমান কে অ্যাকচুয়ালি, হোয়াট হি ডাজ। ওকে, তার কাজটা কি? হি ইজ আ পাওয়ার ব্রোকার. He does behind the scene many activities which suggest that he has very deep entrenched connection with deep state. তার কাজই হচ্ছে এগুলা করা। সে সামনে একটা কাজ করবে, পিছনে আরেকটা কাজ করবে, আর আপনাকে যে সে যে ফ্রিডমটা দিয়েছে সেটা দিয়ে সে বলবে যে আমি তো প্রেস ফ্রিডম এনশিওর করেছি, দেখো আমার টিভিতেও নিয়ে যাওয়া হয়। এগুলা হচ্ছে সব তার এটা নিয়ে আমি দ্বিমত করব না, কারণ উনি যখন এমপি হয়েছে কিভাবে বিএনপি নেতার মেয়েকে বিয়ে করে, কেন করে তারা? এই যে আমি আপনাকে দেখতে পারি না, আমরা সম্পর্ক করতেছি কি আপনার অপোজিশন পার্টির সাথে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অ্যাক্সেস টু এভরিওয়্যার। এবং এইভাবে কিন্তু এই ব্যক্তিগুলো এভাবে এই কার্ডগুলো খেলে আসছে বছরের পর বছর। আপনাকে তারা সুযোগ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আপনাকে জীবনেও লাইক ওরা কল করবে না। কিন্তু আমারও মনে হয়েছে 2018 সালে উনি যখন এমপি হলেন, সরকারের শেখ হাসিনার যখন উনি সরাসরি পদে যোগ করলেন, তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না। আমার কিন্তু থাকারই কথা ছিল এখানে, আমি থাকলাম না, কারণ তারপরেরটা আমি আর জানি না, কারণ আমি সেন্স করতে পারছিলাম যে আমার আর ওইভাবে থাকা বোধহয় আর ঠিক হবে না। হাওয়েভার, আমার প্রসঙ্গ বাদ দিয়ে এখন আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গ ধরে একটু আনি। তার আগে দর্শকদের কাছে জানতে চাচ্ছিলাম যে গণমাধ্যমে স্বাধীনতা সমর্থন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, স্বাধীনতার নামে ফেসিবাদের দোসরদের সুযোগ দেওয়া ও অপতথ্য প্রচার মেনে নেওয়া ঠিক হবে না। প্রিয় দর্শকে হুঁশিয়ারি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 80% দর্শক মনে করছেন যে তারা এটা সঠিক মনে করেন, শতকরা 20% দর্শক মনে করছেন এটি সঠিক তারা মনে করছেন না। আরেকটা বিষয় নিয়ে জেনে আমি এই প্রসঙ্গটা জুড়েই যেটা নিয়ে আমরা মানে পোল করেছি সেটা নিয়ে একটু আপনাদের মন্তব্য শুনতে চাই। আমি প্রশ্নটা একটু সাজাই, তার আগে একটু বলে রাখি, আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন যে আপনি কাজী জেসিনকে প্রশ্ন করলেন যে তিনি আওয়ামী লীগের নেতাদের নেন বা নেন না কিনা। আমাকে এই প্রশ্ন করলে কি হবে? আমি আওয়ামী লীগের নেতাদের নিতে চাই, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের যারা সদস্য আছেন বা সর্বশেষ যারা সদস্য ছিলেন তাদের কাউকে, অন্য কারোর সাথে আমার কথা বলার আগ্রহ নাই। যারা নীতি নির্ধারক আছেন তারা কিভাবে কি করলেন, কেমনে দেশ চালালেন, কেমনে গুলি করলেন, কেমনে পালাইলেন, সেগুলি আমি তাদের জানতেই চাই। যদি তারা আসতে চান আমি সবসময় তাদেরকে নিতে চাই এবং তাদেরকে প্রশ্নও করতে চাই। কাজী জেসিন, আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে মানে মিডিয়া হাউসের কথা বলে যে কথা বলেছেন, মানে যেটাকে অনেকটা হুঁশিয়ারি বলে মনে হইতেছে, এর প্রতিবাদ করেছেন আবার দেশের প্রধান সাংবাদিক সংগঠনগুলো। যদিও আমি সায়েরের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, সাংবাদিক সংগঠনগুলি নিয়ে আমার খুব বেশি উচ্চাসা নাই। এইটা কিন্তু সাংবাদিকতার নামে, মানে আমি যে জায়গাটাতে আপনাদের দুজনেই ডিস্ট্রাকশন করতে চাই, সাংবাদিকতার নামে যে সময় আবার অপতথ্য ছড়ানো হইতেছে সেইটা তো আমরা অবশ্যই কন্ডেম করব। কিন্তু আমরা যখন এটা জবাব দিতে গিয়ে দেখলাম যে আরো কয়েকটা বানোয়াট ফটো কার্ড আবার এনসিপি নেতারা আবার এটাকে ক্যারি করলেন, হুমকি দিলেন, সেইটা কিরকম ভাবে দেখা হচ্ছে? আমি একটু সায়েরকে বলি, সায়ের থেকে শুনি, তারপর আপনার কাছে শুনবো জেসিন। হ্যাঁ, আমি একটু সায়ের থেকে শুনি যে এইটাকে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে স্বাধীন সাংবাদিকতার কোন জায়গাগুলিতে আপনি দেখেন? যারা এই ধরনের বানোয়াট তথ্য প্রচার করে থাকে অথবা উদ্দেশ্য মানে একটা পাল্টাপাল্টি আয়োজন আর কি, ফটো কার্ড এই সেই তথ্য প্রচার করে থাকে, এটা তো এবং আপনি কমপ্লেন আসার পরে তারা এটাকে আবার উইথড্র করে নেয়। আমার মনে হয় এটা একজনের চরিত্র অথবা একজনের পার্সোনালিটি অথবা তার যেই কাজ, সেই কাজে একরকমের কালিমা অর্পণ করার একটা চেষ্টা আর কি, যে একটা কালিমা লেপন করার চেষ্টা করা হয়, পরে সত্যটা বের হয়ে আসে, তারপরে তারা নিউজগুলো উইথড্র করে নেয়। এবং এই ধরনের কাজ, এই ধরনের ফটো কার্ড, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ফটো কার্ড, যেমন কিছুদিন আগে দেখলাম আমি যে লিখেছে সার্জিসের বন্ধুর বাসায় 3 বস্তা টাকা পাওয়া গেছে। ইউ গো ইনসাইড দ্য স্টোরি, ইট ইজ টোটালি ডিফারেন্ট। এবং আমি দেখলাম যে
প্রায় এই ধরনের প্রায় হেডলাইন আসে যেগুলো অত্যন্ত মিসলিডিং ক্লিক বাইট টাইপের আপনার হেডলাইন। যেমন সেদিন দেখলাম যে শেখ খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য বিশাল বড় সিংহাসনের মতো আসন বানানো হচ্ছে, এটা রিপোর্টটা করেছে প্রথম আলো। তো আমি রিপোর্টের ভেতরে গিয়ে দেখলাম যে এটা কি বিএনপি থেকে করতেছে। আমি দেখলাম যে কোথাকার টেকনাফের ভেতরে কোন এক ইউনিয়নের কোন এক গ্রামের মধ্যে বসে এক বিএনপি নেতা তার মনে খায়াস হয়েছে যে সে তার পার্টির লিডারদের জন্য এগুলা বানাবে। But the way the headline is created is intended to like create a very distorted narrative যে আচ্ছা বিএনপির লোক তখন ক্ষমতাতেই আসে না, এখন বসে বসে এরকম করে চেয়ার বানাইতেছে। আবার আপনি দেখেন যে বেগম খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, আপনাকে বলেন তো বাংলাদেশের কতগুলো পত্রিকার সম্পাদকরা এটা নিয়ে সম্পাদকীয় লিখেছেন অথবা কোনো রকমের অপেড ছাড়তে অথবা ফলো করে এটা নিয়ে আপনি রিপোর্ট করেছেন। ওই যে এই বৃদ্ধ মহিলার যে সাফারিং ছিল, কালকে পলক নিয়ে গিয়ে আদালতে নাকি কাঁদছে, এটা নিয়ে সবাই রিপোর্ট পলক আদালত দিয়ে কাঁদতেছে। তো সে কাঁদতেছে আদালতে গিয়ে সে কাঁদার মতো কাজ করছে কেন? না আপনার কাছে কি মনে হয় না